হ্যালো, কেমন আছো সবাই? ভালো তো? তো চলে এলাম পরের পার্ট নিয়ে। তো আগের দুদিন এবিটিএ ফার্স্ট পেজের তোমাদের সেকশন 1 এবং সেকশন 2 এবং গ্রুপ এ এবং গ্রুপ বি করিয়ে দিয়েছিলাম। তো আজকে চলে এলাম তোমাদের গ্রুপ সি মানে 3 নম্বর ভিডিও নিয়ে। যারা এখনও পর্যন্ত প্রথম দুটো ভিডিও দেখোনি তো তারা চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, আশা করি সবার পড়াশোনা খুবই ভালো চলছে। তো চলো শুরু করা যাক। আজকে গ্রুপ সি স্টার্ট করব আমরা। গ্রুপ সিতে যে কয়েকটা নিউমেরিক্যাল আছে সেগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো। তো গ্রুপ সিতে দেখো, প্রথমে তোমাদের তো গোলীয় খোলকের জন্য একটা খোলকের বাইরে, ভেতরে এবং গোলকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছে। তো এগুলো তো গস থিওরেম ইউজ করে তোমরা করতে পারবে। তো থিওরি তো বইতেও তোমরা পেয়ে যাবে। তো এখানে একটা প্রমাণ দিয়েছে, সেটা আমি করিয়ে দিব এখন তোমাদের। 8-এর দাগের দেখো, 8-এর দাগের 2-এর একটা অথবা দিয়েছে। ঠিক আছে, সরি 8-এর দাগের অথবা একটা দিয়েছে, 8-এর দাগের অথবা। তো এটা স্টার্ট হচ্ছে আজকে কি গ্রুপ সি, গ্রুপ সি। ঠিক আছে, তো ভালোই হচ্ছে যে ভিডিওগুলো আমি তোমাদের মানে এক একটা গ্রুপের করে বানাচ্ছি এবং জিনিসগুলো বুঝিয়ে করালে একটু সুবিধা হবে। নাহলে ফর্মুলা লিখে আমি সঙ্গে সঙ্গে করিয়ে দিলে যাদের ফর্মুলা একটু একটু মনে আছে, কিছু জনের তো মনে থাকবেই, তো যারা একটু করে নিচ্ছ তারা একটু ভিডিওটাকে স্পিডে দেখে চলে যাওয়ার চেষ্টা করবে। যাদের হয়ে গেছে, টাইম নষ্ট করার কোনো মানে হয় না। তো স্পিডে ইউটিউবে অপশান তুমি পেয়ে যাবে 2x দেখার জন্য। তো যাদের মোটামুটি ফর্মুলাগুলো জানো তো তারা একটু স্পিডে দেখে নেবে। ঠিক আছে, আর যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা একটু ধীরে ধীরে দেখার চেষ্টা করবে। আমি তোমাদের সবারই সুবিধার জন্য প্রত্যেকটা গ্রুপকে এক একটা ভিডিওয়ে নিয়ে এসে যাতে সব কিছু একটু ভালো করে সলভ করা যায় সেটার একটু চেষ্টা করছি। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো ঠিক আছে, ভালো লাগলে খুবই ভালো। গ্রুপ সি তো স্টার্ট করছি আজকে। দেখো গ্রুপ সি 8-এর দাগের অথবা। ঠিক আছে, 8-এর দাগের অথবাতে কি বলেছে দেখো, একটা প্রমাণ দিয়েছে। এই ধরনের প্রমাণ আমরা করেছি। বেসিক্যালি এই প্রমাণটা দিয়েছে তোমার একটা তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটাই নির্ণয় করতে হবে। জাস্ট এখানে মানে একটা কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দেওয়া আছে, নতুন কিছু নয় ওটা। কেউ যদি ওই প্রমাণটা করতে জানে তাহলে তার কাছে এটা কোনো ব্যাপার নয়, নতুন কিছু নয়, জাস্ট কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দেওয়া আছে। দেখো একটু ভালো করে পড়ো, দিলে বুঝতে পারবে। দুটি তড়িতাধান, ঠিক আছে, 8-এর দাগের অথবার দেখো এর দাগে বলেছে সমবিভব তল কাকে বলে এটা জানো তোমরা, যে তলের প্রতিটি বিন্দুতে কি হয়, বিভব সমান হয় তাকে কি বলা হয়, সমবিভব তল। ঠিক আছে, সমবিভব তলের উপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কী হবে, 0 হবে। কারণ যদি তলটাই প্রত্যেকটাতেই ধরো প্রত্যেকটা বিন্দুতে 10 ভোল্ট 10 ভোল্ট 10 ভোল্ট করে আছে, তাহলে বিভব পার্থক্য কত হবে, 10 - 10 0, যে কোনো দুটো বিন্দুর মধ্যে। ঠিক আছে, তো সমবিভব তলের বৈশিষ্ট্য এবং সমবিভব তল কাকে বলে ইম্পর্টেন্ট, এগুলো একটু বই থেকে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, 2-3টে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য দেখে নেবে। এরপরে হচ্ছে 8-এর দাগের অথবার একটা বি দাগে কোশ্চেন আছে, যেটা প্রমাণ আছে, সেইটা আমরা করবো আজকে। দুটি তড়িতাধান -q এবং +q যথাক্রমে দুটো কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে দেখো, এবং যেহেতু দেখো জেড এক্সিসে দেখো ওয়াই এক্সিসে মান 0 দেওয়া আছে, এক্সেও 0 দেওয়া আছে, জেডে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি এই এক্সিসটা হচ্ছে কি, এটা হচ্ছে জেড অক্ষ, এবং এটা হচ্ছে সেই রেখা, এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই পয়েন্ট যেটা হচ্ছে কি মূল বিন্দু। এটার কোঅর্ডিনেট কত ধরে নিচ্ছি, 0, 0, 0। ঠিক আছে, তো এটা হচ্ছে
জিরো, এক্স ওয়াই এদিকে থাকবে আরও। আর এটা হচ্ছে কি না, এটা হচ্ছে নেগেটিভ জেড এক্সিস, নেগেটিভ জেড এক্সিস মাইনাস জেড, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস জেড আর এটা মাইনাস জেড, সবাই জানো। এটা হচ্ছে 0,0 বিন্দু। তো কি বলেছে দেখো, যথাক্রমে মাইনাস কিউ এবং প্লাস কিউ আধান যথাক্রমে 0 0 মাইনাস এ। আচ্ছা, 0 0 মাইনাস এ মানে জেডের দিকে, এদিকে হচ্ছে একটা বিন্দু, ধরো এখানে আছে একটা মাইনাস কিউ আধান, মাইনাস কিউ আধান। এটা স্থানাঙ্ক কত, 0, 0, মাইনাস এ, মানে এটা বুঝতে পারছো। আর ঠিক সেম দূরত্বে এদিকে বলেছে একটা বিন্দু আছে, যেটা হচ্ছে কত, 0, 0, এ, এবং এখানে একটা প্লাস কিউ আধান রাখা আছে। যদি তুমি খেয়াল করে দেখো, আচ্ছা এটা একটা তড়িৎ দ্বিমেরু কিনা, মাইনাস কিউ দুটো সমান এবং বিপরীতধর্মী আধান একে অপরের থেকে ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে থেকে যে সংস্থা গঠন করে তাকে আমরা কি বলি, তড়িৎ দ্বিমেরু। তাহলে আমরা বলতে পারি এই দূরত্বটা কত, এ, আর এখান থেকে এই দূরত্বটা কত হবে, এ। তাহলে দুটো দূরত্বই হচ্ছে, টোটাল দূরত্বটা হচ্ছে কত, 2a। আচ্ছা, এই তড়িৎ দ্বিমেরুর জন্য কোথায় বলেছে না, 0, 0, জেড বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে 0, 0, জেড বিন্দুটা ধরে নাও এখানে, 0, 0, জেড, মানে এখানে কোথাও এটা একটা বিন্দু। এখানে কি করতে হবে না, তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। তো আমরা নাম দিয়ে দিলাম, এই বিন্দুটার নাম হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। তো কিছু নয়, দুটো আধানের জন্য ওখানে বিভব থাকবে, পজিটিভ আধানের জন্য এখানে একটা বিভব থাকবে, নেগেটিভ আধানের জন্য এখানে একটা বিভব থাকবে, তাই তো। তাহলে লিখবে কি, অতএব মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব, ধরে নিচ্ছি মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে যে বিভবটা পাবো সেটাকে আমি বলে দিচ্ছি V1। তাহলে V1 সমান কি হয়, আচ্ছা বলো, একটা প্লাস কিউ আধানের জন্য তার থেকে আর দূরত্বে বিভবের মান কি হতো, V = KQ/R, যেখানে কে এর মান কত হতো, 1/4πε0। এবং নেগেটিভ কিউ আধানের জন্য তার থেকে আর দূরত্বে বিভবের মান কত হতো, V = KQ/R। এটা মনে রাখার ব্যাপার, কারণ পজিটিভ আধানের বিভব কি হয়, পজিটিভ হয়, বা নেগেটিভ আধানের বিভব নেগেটিভ হয়। এটা কিন্তু কুলম্বস ল বা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে দরকার ছিল না, কিন্তু বিভব এবং স্থিতিশক্তির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ একদম চিন্তা করে লিখবে, নাহলে কিন্তু সব ভুল হয়ে যাবে। এখানে পজিটিভ আধানের বিভব পজিটিভ হয়, নেগেটিভ আধানের বিভব নেগেটিভ হয়, ঠিক আছে। ভুল করেও এখানে কেউ ভেক্টর সাইন লাগিয়ে দিও না, মহাপাপ এটা, ঠিক আছে। বিভব একটা স্কেলার রাশি, ভুল করেও এই কাজ করো না, ঠিক আছে। তো V = KQ/R। তাহলে বলো, নেগেটিভ কিউ মাইনাস কিউ আধানের জন্য এখানে বিভব কত হবে না, -K × কিউ, আধানের মান কত, কিউ। কিন্তু দেখো পি বিন্দুর দূরত্ব এখান থেকে কত হবে বলো তো, কত হবে। দেখো এখান থেকে এই দূরত্বটা কত, এটা থেকে এটা হচ্ছে জেড, আর এই দূরত্বটা কত, এ। তাহলে এখানে কত হবে, A + জেড। কি বোঝা গেল কিনা, A + জেড। সেমভাবে লিখবো আবার প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে বিভব কত হবে বলো, V2 সমান লিখতে পারি, দেখো পজিটিভ আধানের বিভব পজিটিভ হবে, KQ / এই দূরত্বটা কত হবে বলো তো, এই প্লাস কিউ আধান থেকে এটার দূরত্ব কত হবে, দেখো কত লিখব, দেখো এখান থেকে এটার দূরত্ব হচ্ছে জেড, আর এইটুকু দূরত্ব বাদ দিয়ে দিলে, এই পুরো দূরত্বটা থেকে যদি এটা বাদ দিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবো কিনা, তাই কি না। তাহলে জেড - A, বোঝা গেল কিনা বলো। আমি বললাম মাইনাস কিউ আধান থেকে এখান পর্যন্ত দূরত্ব কত, এটা এত এ, আর এই মূল বিন্দু থেকে এটার দূরত্ব কত, জেড। কারণ এই বিন্দুটা যদি 0, 0 জেড হয় তাহলে এখান থেকে এটার দূরত্ব নিশ্চয়ই জেড হবে।
তাহলে এখান থেকে টোটাল দূরত্ব মাইনাস কিউর জন্য কত হলো না এ প্লাস জেড, ঠিক আছে। আর প্লাস কিউ আধানের জন্য কত হলো জেড থেকে এটা বাদ দিয়ে দাও, দিলে এটার ডিস্টেন্স পেয়ে গেল, ঠিক আছে। বাস, আর কিছু না। তাহলে পি বিন্দুতে দুটি আধানের জন্য মোট বিভব কত হবে? অতএব পি বিন্দুতে দেখো, পি বিন্দুতে বিভব শুধুমাত্র কি মাইনাস কিউ নাকি শুধু প্লাস কিউর জন্য থাকবে? দুজনের জন্যই থাকবে। তাহলে পি বিন্দুতে মোট বিভবকে আমি ভি দ্বারা ডিনোট করছি, ভিপি লিখব কি ভিপি, ভি পি বিন্দুতে বিভব তাহলে কত হচ্ছে ভি ওয়ান প্লাস কি বলবো ভি টু, কারণ ভি ওয়ান হচ্ছে প্রথম আধানের জন্য আর ভি টু হচ্ছে সেকেন্ড আধানের জন্য। তাহলে কত হলো না ভি ওয়ান হচ্ছে কত দেখো, এটাকে মাইনাস কে কিউ বাই এ প্লাস জেড প্লাস কে কিউ বাই কী লিখবে জেড মাইনাস এ। তো এখান থেকে দেখো একটু সাজিয়ে লিখো, কে কিউকে যদি কমন নাও তাহলে কি থাকছে, কে কিউকে কমন নিলে দেখো এটা হচ্ছে জেড প্লাস এ, এটা হচ্ছে জেড মাইনাস এ, মানে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি থাকছে দেখো নিচে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এ প্লাস জেড আছে, তাহলে এখানে উপরে কি গুণ হবে না জেড মাইনাস এ প্লাস জেড মাইনাস এ এখানে কমন যাবে, তাহলে ওপরে কি গুণ হবে এ প্লাস জেড। বোঝা গেল কিনা বলো? হয়েছে না বোঝা যায়নি গো? হয়েছে তো? দেখো এ প্লাস জেড যদি হয় তাহলে এখানে কত হবে, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, মাইনাস সাইন আছে স্যার, আপনি ভুল দিয়েছেন, সরি এখানে দেখো একটু খেয়াল করে একটু সাজিয়ে নাও তারপরে করবে। কে কিউকে কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে দেখো এখানে থাকছে 1/z মাইনাস এ মাইনাস অফ 1/a জেড প্লাস এ, ঠিক আছে, সরি এটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে কে কিউ এটাকে কি লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবারে দেখো এটা যদি আমি লসাগু করি জেড মাইনাস এ জেড প্লাস এ, তাহলে এখানে জেড মাইনাস এ আছে মানে জেড প্লাস এ এখানে গুণ হলে কত হবে জেড প্লাস এ মাইনাস অফ এটা জেড প্লাস এ। তাহলে দেখো মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, তো এখান থেকে আমরা পাচ্ছি কি না এখান থেকে পাচ্ছি যে কে কিউ জেড বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তো এটাই হচ্ছে ওখানে। আচ্ছা চাইলে তুমি কি লিখতে পারো, সরি কে কিউ छोड़ेंगे, আচ্ছা কে কিউ ইন্টু 2a, ঠিক আছে। তাহলে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা দেখো দেখি কিউ এই 2aটা কি, 2aটা হচ্ছে দূরত্ব দুটো আধানের মধ্যে, তাই কি না, এই দুটো আধানের মধ্যে দূরত্ব হচ্ছে কি 2a। আর আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি হয়, তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকাল টু কী হয় না কিউ ইন্টু 2l, যখন দুটো আধানের মধ্যে দূরত্ব 2l হতো, এখানে দুটো আধানের মধ্যে দূরত্ব 2a, প্রবলেম কোথায় তাতে? তাহলে এটাকে লেখা যাবে যে কে পি বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেখানে পি হচ্ছে কি না দ্বিমেরু ভ্রামক। আশা করি সবাই বুঝতে পারছো, তো নোট করে নাও, এটা তোমাকে করে আসতে হবে, ঠিক আছে, প্রমাণের জন্য। বিভব নির্ণয় করো, তাহলে বিভব হয়ে যাবে কত কে পি বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, কে পি বাই জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, বুঝে দিচ্ছি আমি। তো সবাই একটু এ করে তুলে নেবে। এরপরের যেটা নিউমেরিক্যাল আছে দেখো এখান থেকে, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখো 9 দাগের অথবা
ঠিক আছে, 9 দাগের অথবা একটা ম্যাথ দেওয়া আছে দেখো, গ্রুপ সি এর 9 দাগের অথবাতে একটা ম্যাথ দেওয়া আছে। 9 দাগের অথবা কি বলেছে, 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক C1কে 100 ভোল্ট বিভবে এবং 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের আরেকটি C2কে 50 ভোল্ট বিভবে আহিত ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, আহিত করে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, তাহলে শক্তির ক্ষয় কত হবে। দেখো এই শক্তি ক্ষয়ের একটা ডিরেক্ট ফর্মুলা ছিল, তো এটা মনে রাখতে হবে তোমাদেরকে, কারণ এমনিতেই এটা অনেক বড় হয়ে যাবে। তাহলে শক্তি ক্ষয়ের ফর্মুলা কি হয় দেখো, হাফ ইন্টু C1 C2 ধারকত্ব চ্যাপ্টারে তোমরা গিয়ে যদি দেখো এই ফর্মুলাটা দেখতে পাবে, বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 এর হোল স্কোয়ার। দেখো তোমাকে এখানে সব মান দেওয়া আছে, তোমাকে C1 সমান বলা আছে কত, C1 তোমাকে দেওয়া আছে কত, 2 মাইক্রোফ্যারাড। C2 তোমাকে দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। V1 দেওয়া আছে 100 ভোল্ট, V2 দেওয়া আছে কত 50 ভোল্ট, সবই দেওয়া আছে। আচ্ছা আমি এখানে মাইক্রোফ্যারাডকে ফ্যারাডে চেঞ্জ করব না, কারণ দেখো এখানে দুটো ধারকত্বের অনুপাত আছে না, তো এখানে যখন যোগ হয়ে যাবে মাইক্রোফ্যারাড কেটে যাবে, বোঝা গেল। তাহলে কেন বেকার চেঞ্জ করতে যাবো, ওখানে 10⁻⁶ আসবে, সেও তো ওপর নিচে কেটে যাবে। তাহলে দেখো এখানে হাফ ইন্টু 2 ইন্টু 4, নিচে হচ্ছে 2 প্লাস 4, আর এটা হচ্ছে কত না 100 মাইনাস 50 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসছে দেখো না, এটা আসছে কত 4 2 8, 4 2 12 ইন্টু 50-এর হোল স্কোয়ার, বোঝা যাচ্ছে নিশ্চয়ই সবার, 50-এর হোল স্কোয়ার। তাহলে 4 2 8, 4 3 12, তাহলে 2 3 ইন্টু এখানে কত থাকলো 2500, ঠিক আছে। 2 3 ইন্টু 2500, তাহলে এটা কত আসছে দেখো 25 50 মানে 5000/3, তাহলে এটা প্রায় আসবে, দেখবে ক্যালকুলেশন করলে এটা আসছে তোমার 1.67 ইন্টু 10⁻³ জুল। তোমরা ক্যালকুলেটারে এটাকে বসিয়ে দিবে, অ্যান্সার কিসে আসবে, জুলে আসবে, কারণ মাইক্রোফ্যারাড কেটে গেছে, বাকি তো এসআই একক ভোল্টে রাখা হয়েছে, তার মানে অ্যান্সার আসবে কিসে, জুলে। তো শক্তি ক্ষয়কে আমরা ডেল্টা ই দিয়েও প্রকাশ করি, তো এটা তোমরা তুলে নেবে। শক্তি ক্ষয়ের এই রাশিমালাটা তোমরা মনে রাখবে, কারণ এটা ডেরিভেশন করে যদি তোমাকে নিউমেরিক্যাল করতে হয় তাহলে অনেক টাইম চলে যাবে, ঠিক আছে। সেরকম আরও একটা এখানে ফর্মুলা ছিল, একটু মনে করিয়ে দিই। সাধারণ বিভব দুটো ধারককে যখন একটা পরিবাহী তার দিয়ে যোগ করা হয়, তখন সাধারণ বিভবের একটা ফর্মুলা ছিল C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তো এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। তো চলো এরপরে দেখো 10-এর দাগের অথবাতে বাকি অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি লিখতে বলেছে। জানো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র B.dl, ঠিক আছে, সমান হচ্ছে μ0 ইন্টু I ইনসাইড। তো ওইগুলো তো তোমরা বইতেও পেয়ে যাবে, ওখান থেকে করে নেবে, ঠিক আছে। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সাহায্যে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, সলিনয়েডের অক্ষের ওপর চৌম্বক ক্ষেত্র, সলিনয়েডের অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো, যেটা হচ্ছে কি হতো B = μ0 Ni, ঠিক আছে, যেখানে n হচ্ছে কি নাম্বার অফ টার্ন পার ইউনিট ভলিউম, ঠিক আছে, নাম্বার অফ টার্ন পার ইউনিট ভলিউম, ঠিক আছে। নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ, ঠিক আছে, ভলিউম বলে দিলাম, লেন্থ হবে মানে প্রতি একক দৈর্ঘ্যে কতগুলো পাক সংখ্যা আছে সেটাকে স্মল n বলা হচ্ছে। আচ্ছা এখানে ম্যাথ যেটা আছে তার পরেরটা দেখো, 10-এর অথবা
10-এর অথবাতে কি বলেছে দেখো, আরে একটি ইলেকট্রনের বেগ এবং চৌম্বক ক্ষেত্রে বি এর গতিশীল ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল বল। একটি ইলেকট্রনের বেগ দেওয়া আছে আর চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, দুটোই দেখো ভেক্টরিক্যালি দেওয়া আছে ভেক্টর টার্মে। ইলেকট্রনটির ওপর ক্রিয়াশীল বলের মান ও দিক নির্ণয় করো, তোমাকে ইলেকট্রনের আধান দেওয়া আছে। আচ্ছা বলো, কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে যখন কোনো আধান বা চার্জ পার্টিকেল মুভ করে, গতিশীল থাকে কোনো একটা অ্যাঙ্গেলে, ধরো ঠিক আছে, এখানে এরকম না বানিয়ে আমরা একটা কাজ করতে পারি যে ধরো এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র, এখানে কোনো চার্জ পার্টিকেল এভাবে মুভ করছে ভি বেগে, তাহলে কী হতো, চৌম্বক ক্ষেত্র এর ওপর একটা বল প্রযুক্ত করতো, ঠিক আছে। এটা হচ্ছে বি এর ডাইরেকশান, এটা হচ্ছে ভি এর ডাইরেকশান, এর সঙ্গে থিটা কোণে চলছে। তাহলে এর একটা ফর্মুলা হতো কি, চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল এফ ম্যাগনেটিক সমান হতো কি, কিউ ইন্টু ভি ক্রস বি, মনে আছে, ভি ক্রস বি, যেখানে ভি হচ্ছে চার্জ পার্টিকেলের বেগ, কিউ হচ্ছে এই যে চার্জ পার্টিকেল এখানে প্লাস কিউ আধান ধরো, যার ভর হচ্ছে এম, ভি বেগে গতিশীল, তাহলে এটা হতো ফর্মুলা। আচ্ছা এফের মধ্যে কী হবে, ভেক্টর সাইন, ঠিক আছে। তো তোমাকে দেখো চৌম্বক বলেরই অ্যাকচুয়ালি বল ভেক্টর চেয়েছে, তোমাকে ভি এবং বি দেওয়া আছে, তার মানে চৌম্বক এফ এম যদি আমাকে বার করতে হয় তাহলে কি করতে হবে, কিউর মান আমি পরে বসাবো, কিউ সমান তো ইলেকট্রন বলেছে না এখানে, তো ইলেকট্রনের আধান দেওয়া আছে দেখো -6 × 10⁻⁻17, তো এটা আমরা পরে বসাবো ইলেকট্রনের আধান যে, নাহলে কিউর জায়গায় তুমি ই লিখে রাখতে পারো, ঠিক আছে, ই লিখে রাখতে পারো, ই এর আধান ওটা হবে, ঠিক আছে। আর ভি ক্রস বি থার্ড ব্র্যাকেট দাও, ভির মান কত দিয়েছে দেখো এখানে বলে দেওয়া আছে, তো আমরা লিখছি এখানে ভি সমান দেওয়া আছে, ভি ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ এত মিটার পার সেকেন্ড, আর বি ভেক্টর দেওয়া আছে কত না 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ এত ওয়েবার পার মিটার স্কোয়ার, বা এটাকেই বলা হয় টেসলা, ওয়েবার পার মিটার স্কোয়ারকে কী বলা হয়, টেসলা, ঠিক আছে। তো এই দুটো ভেক্টরের বুঝতে পারছো তো ক্রস প্রোডাক্ট করতে হবে বেসিক্যালি, আর কিছু নয়। তো ক্রস প্রোডাক্ট সবাই একটা তো প্রসেস লাগাতে পারো, তুমি ডিটারমিনেট করে করতে পারো, যাদের ম্যাথ আছে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডিটারমিনেট কীভাবে কী করতে হয়। তো এখানে দেখো তিনটে ভেক্টর তো দেওয়া নেই, বেকার এখানে ডিটারমিনেট করতে গেলে অনেক টাইম যাবে, তার থেকে ভালো যে তুমি এমনি সরাসরি গুণ করে দিলেই হয়ে যাবে। তো গুণ করার প্রসেস দেখো, এখানে কি হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ ইন্টু কী থাকলো 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, ঠিক আছে, আই ক্যাপ প্লাস 2j ক্যাপ, হ্যাঁ এটা হলো, হয়েছে। এবারে দেখো ক্রস প্রোডাক্ট করার ক্ষেত্রে আমরা নিয়ম কি জানতাম না, এভাবে তুমি লিখে নাও আই, এদিকে লিখে নাও জে, আর এদিকে লিখে নাও কে। যদি ক্লকওয়াইজ ডাইরেকশানে হতো, মানে আই ক্রস জে যদি হয়, তাহলে পরেরটা পাবো কে পাবো, কিন্তু পজিটিভ কে পাবো, ঠিক আছে। ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘুরলে কি হবে না, ধরো জে ক্রস কে করলাম, তাহলে কি পাবো, আই পাবো কিন্তু পজিটিভ পাবো। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরা হয়, মানে এদিকে হয়, এদিকে হলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে জে ক্রস আই হলে কি পাবো, মাইনাস কে লিখবো, কিন্তু মাইনাস কে লিখবো, কারণ অ্যান্টি ক্লকওয়াইজে যাচ্ছি, বোঝা গেল। তাহলে এখানে দেখো গুণটা কেমন হবে না, এফ ম্যাগনেটিক সমান হচ্ছে ই ইন্টু, বলো প্রথমে কি করবে, এই 2i সঙ্গে পুরোটা গুণ করবে, তাহলে আই ক্রস আই কী হয় গো, ক্রস প্রোডাক্ট আই ক্রস আই কী হয়, আরে আই ক্রস আই কী হয়, হ্যাঁ আই ক্রস আই হবে 0, ডট প্রোডাক্টের কী হয় আই ডট আই 1 হয়, কিন্তু ক্রস প্রোডাক্টে কী হয়, একই ইউনিট ভেক্টরের সঙ্গে ক্রস প্রোডাক্ট কী হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এটা তো হয়ে গেল প্রথম 0 প্লাস এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটার সঙ্গে দেখো 2i, এখানে কি করবে গুণটা, দেখো ক্রস প্রোডাক্টে অর্ডার চেঞ্জ করবে না, তাহলে সব ভুল হয়ে যাবে, অর্ডার চেঞ্জ করবে না, মানে জে ক্রস আই লিখতে হবে। তাহলে দেখো 2 2 4, 4 জে ক্রস আই,
জে ক্রস আই মানে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি হবে, কে তো হবে কিন্তু আগে একটা কি চলে আসবে, মাইনাস। বোঝা গেল কিনা বলো, আগে কি চলে আসবে, একটা মাইনাস, কারণ জে ক্রস আই করেছি, ঠিক আছে। এরপরে প্লাস আর কি থাকলো, তাহলে এর সঙ্গে দুটোর গুণ হয়ে গেছে, এরপরে হবে 2j ক্যাপের সঙ্গে পুরোটার গুণ। আচ্ছা দেখো এখানে কি হবে, আই ক্রস জে, আই ক্রস জে, আই ক্রস জে কী হবে গো, কে ক্যাপ হবে কিন্তু প্লাস হবে, তাহলে এখানে কি থাকবে 2k ক্যাপ প্লাস, দেখো জে ক্রস জে কী হয়ে যাবে, এটা তো 0 হয়ে গেল, তাহলে এটা বোঝা গেল কি না। তাহলে এখান থেকে দেখো এফ এম সমান কী পাচ্ছ, এখানে ই তো আছে, সঙ্গে কি থাকলো, ইর সঙ্গে কি থাকলো, গুণ আকারে কি আছে না, দেখো -4k ক্যাপ প্লাস 2k ক্যাপ মানে -2k ক্যাপ হয়েছে। দেখো ইলেকট্রনের আধান আমাকে বলা আছে, ইলেকট্রনের আধান সবাই জানো কত হয়, 1.6 × 10⁻⁻19, কিন্তু ইলেকট্রনের আধান এখানে মাইনাসে দেওয়া আছে, তো আমি মাইনাসেই রাখবো। আর এখানে সঙ্গে কি আছে না ইন্টু 2k ক্যাপ, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস দুটো মাইনাস মিলে কি হচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এফ এম এর ফর্মুলা কত আসছে দেখো, 16 2 32 হবে, তার মানে 3.2 × 10⁻⁻19 × k ক্যাপ। তাহলে এটা হয়ে গেল বল ভেক্টরের ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন, ঠিক আছে, ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন। এটা দেখেও বোঝা উচিত ছিল। ম্যাগনেটিক ফোর্স সবসময় কী হয় না, চার্জের গতি এবং চৌম্বক ক্ষেত্র এদের ওপর লম্ব হয়, ঠিক আছে। ম্যাগনেটিক ফোর্স সবসময় চার্জের গতি এবং চৌম্বক ক্ষেত্রের ওপর লম্ব হয়। দেখো চৌম্বক ক্ষেত্র এবং চার্জের গতি কি দেখতে পাচ্ছ, আই এবং জেতে আছে, তাহলে অবশ্যই ম্যাগনেটিক ফোর্স কে ডাইরেকশানে আসবে, মানে জেড অক্ষ বরাবর আসবে, কারণ পরস্পর তিনটে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার হবে এমন কোনো কথা নেই, কিন্তু ম্যাগনেটিক ফোর্স সবসময় লম্বভাবেই কাজ করে না, ঠিক আছে। কিন্তু এখানে চার্জ পার্টিকেল কী হবে, এখানে পাথটা কেমন হবে, দেখো ম্যাগনেটিক ফোর্স কিন্তু লম্বভাবে কাজ করছে, কিন্তু এখানে চার্জ পার্টিকেল কী হবে, এর একটা অনুভূমিক বেগও থাকবে, একটা উলম্ব বেগও থাকবে, তার জন্য এর পাথটা এখানে কেমন হবে, হেলিক্যাল, এভাবে মুভ করবে, ঠিক আছে। তো এরকম হেলিক্যাল পাথেরও ইকুয়েশন তোমরা দেখেছো, তোমাদের এতেও আছে, ঠিক আছে। তো চলো, আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি, ওটা তুলে নাও, এদিকটা আশা করি সবার হয়ে গেছে। তো গ্রুপ সি ওটা হলো 10-এর দাগের, অথবা এরপরে 11-র দাগে একটা দিয়েছে, 11-র দাগে লাইট থেকে কোশ্চেন দিয়েছে। দেখো 11-র দাগে একটি উভোত্তল লেন্সের তলদ্বয়ের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার, বায়ুতে এবং জলে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত হবে। খুবই ভালো কোশ্চেন, ঠিক আছে, এবং সোজাও। এই ম্যাথটা করার জন্য তোমাকে কোন ফর্মুলাটা মনে রাখতে হবে না, লেন্স মেকার ফর্মুলা। কোনটা, লেন্স মেকার ফর্মুলা কী ছিল গো, 1/f সমান হচ্ছে μL/μm -1 ইন্টু 1/r1 -1/r2, এটা ঠিক আছে। মিউ এল হচ্ছে যেখানে লেন্সের প্রতিসারাঙ্ক, মিউ এম হচ্ছে মাধ্যমের প্রতিসারাঙ্ক, আর 1/r1 -1/r2 মানে হচ্ছে লেন্সের বক্রতা ব্যাসার্ধ, r1 হচ্ছে সেই বক্রতা ব্যাসার্ধ তার যে লেন্সে প্রথম এসে আলোকরশ্মি পড়বে, ঠিক আছে। তার মানে প্রথমে কি বলেছে দেখো, বায়ুতে ফোকাস দৈর্ঘ্য কত হবে আগে বার করে নিই। তাহলে এই সমীকরণটা লিখব কিভাবে দেখো, 1/f অফ এয়ার, এফ অফ এয়ার মানে বায়ুতে ফোকাস দৈর্ঘ্য, এটা সমান হবে দেখো লেন্সের প্রতিসারাঙ্ক আমাকে বলা আছে, তো আমি এদিকটাই লিখছি কি কি দেওয়া আছে আমাকে। মিউ অফ গ্লাস দেওয়া আছে, আচ্ছা লেন্সটা কিসের তৈরি হবে, গ্লাসের, তো মিউ অফ গ্লাস যেটা হবে সেটাই হবে মিউ অফ লেন্স। তাহলে মিউ অফ গ্লাস দেওয়া আছে কত, 3/2, আর মিউ অফ ওয়াটার দেওয়া আছে, জলের প্রতিসারাঙ্ক, জলের প্রতিসারাঙ্ক কত বলা আছে, 4/3,
তাহলে বলেছে একটা লেন্সের বায়ুতে ফোকাস দৈর্ঘ্য কত হবে এবং জলের ফোকাস দৈর্ঘ্য কত হবে। তো প্রথম বায়ুতে বার করে নিই। তাহলে দেখো এখানে সমীকরণটা কি দেখতে পাচ্ছ না, লেন্সের প্রতিসারাঙ্ক বাই কি মাধ্যমের প্রতিসারাঙ্ক -1 ইন্টু 1/r1 - 1/r2। আচ্ছা, এখানে একটা জিনিস নোট করবে যে একটা উভত্তল লেন্স বলেছে, মানে এটা উভত্তল লেন্সের এই দিকে সারফেসটা কমপ্লিট করলে যেটা পাবো সেটাকে কি বলবো, এইটার এখান থেকে এই দূরত্বটাকে আমরা কি বলি R2, কারণ এটা দেখো সেকেন্ড সারফেস। আর এই দিকের লেন্সটা কমপ্লিট করলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে C2 আর এটা হচ্ছে C1 বক্রতা কেন্দ্র। তাহলে এখান থেকে এই দূরত্বটাকে কি বলবো R1, ঠিক আছে। আচ্ছা, ধরে নাও আলোক রশ্মি এখান থেকে এসে পড়লো, তাহলে এটা কোন সারফেসে প্রথম হিট করলো, এইটা, তার বক্রতা কেন্দ্র কত C1 এবং অপটিক্যাল সেন্টার থেকে তার দূরত্ব কত R1। তাহলে দেখো আপতিত রশ্মির অভিমুখে যে কোনো দূরত্ব, আপতিত রশ্মির অভিমুখে R1 কোন দিকে মেজার হচ্ছে, আপতিত রশ্মির অভিমুখে। তাহলে R1টা কেমন হবে, দেখো R1 বলেছে কত, বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে 20 আর 30 বলেছে। তাহলে এক্ষেত্রে দেখো R1 হয়ে যাবে 20 সেন্টিমিটার, পজিটিভ হবে, কারণ কি আপতিত রশ্মির অভিমুখে মেজার হচ্ছে। আর R2 হয়ে যাবে -30 সেন্টিমিটার, কারণ কি, কারণ দেখো আপতিত রশ্মি যাচ্ছে এই ডাইরেকশানে আর দূরত্ব কোন দিক থেকে মাপছো, অপটিক্যাল সেন্টার বা আলোক কেন্দ্র থেকে এদিকে। তাহলে আপতিত রশ্মির বিপরীত অভিমুখে কোনো দূরত্ব মেজার করলে তাকে আমরা কি বলি, নেগেটিভ, ঠিক আছে। আর তোমাকে μg বা μl বলা আছে, মিউ অফ মিডিয়াম এয়ারের প্রতিসারাঙ্ক কত হয় গো 1। তাহলে ব্যাস এখানে বসিয়ে দাও। তাহলে এলের প্রতিসারাঙ্ক হচ্ছে 3/2 আর বায়ুর প্রতিসারাঙ্ক হচ্ছে 1 -1 ইন্টু 1/r1 কত, R1 হচ্ছে 20 আর মাইনাস মাইনাসে দেখো এটা R2 কত হবে -30, মাইনাস মাইনাসে +1/30, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা 1/FA, FA মানে হচ্ছে বায়ুতে ফোকাস দৈর্ঘ্য। তাহলে কত আসছে এটা দেখো 1/2 ইন্টু এটা লসাগু কত হয়ে যাবে 60, 20 3 30 2, ঠিক আছে। তাহলে কত পাচ্ছ দেখো না 1/FA সমান হচ্ছে কত 5/120 বা FA সমান কত হবে, দেখো 1/FA সমান হচ্ছে 5/120, তাহলে FA সমান কত হবে 120/5, কত কাটছে 5 2 10 2 20 5 4 20, 24 সেন্টিমিটার। বলো বোঝা গেল কিনা। তাহলে লেন্সটার বায়ুতে ফোকাস দৈর্ঘ্য কত হবে 24 সেন্টিমিটার। সেম টাইপে আমরা এটা বার করব কিসে না, জলে ফোকাস দৈর্ঘ্য কত হবে। R1 R2-র মান সেমই থাকবে, কারণ জলে ডোবালেও আপতিত আলোর ডাইরেকশানে কি হবে পজিটিভ আর তার বিপরীত ডাইরেকশানে দূরত্ব মেজার হলে নেগেটিভ। তাহলে জলে এবার কি করে বার করব না, জলের ক্ষেত্রে দেখো এখানে যে মাধ্যমটা বায়ু মাধ্যম রেখেছিলাম কিন্তু জলের প্রতিসারাঙ্ক দেওয়া আছে, তো সেখানে 1 রাখলে হবে না, তো সেখানে জলের প্রতিসারাঙ্ক রেখে এইটা ক্যালকুলেশন করতে হবে, আর কিছু না, এই ফর্মুলাটাকে আরেকবার লাগিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 1 এক্ষেত্রে F অফ কি লিখে দিব ওয়াটার, জলে ফোকাস দৈর্ঘ্য কত লেন্সের। জেনারেলি কি হয় গো, বায়ু থেকে যখন কোনো লেন্সকে জলে ডোবাবে তখন তার ফোকাস দৈর্ঘ্য কী হয় জেনারেলি বেড়ে যায়। এবং মনে রাখবে যে বায়ু মাধ্যমের থেকে জলে যদি ডোবানো হয় কোনো লেন্সকে, বায়ুর তুলনায় তার ফোকাস দৈর্ঘ্য 4 গুণ বেড়ে যায়। একটা মানে শর্ট ধারণা রাখবে, যদি কোনো সময় MCQ দিয়ে দেয় সেখানে তুমি মোটামুটি আইডিয়া করে নেবে, তার মানে এটা 24 হলে জলে ডোবালে ওই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য প্রায় কত হয়ে যাবে 96-এর কাছাকাছি। 24 96, কোনো সময় 95 ধরো অপশানে আছে, তুমি কি করবে 95 দিয়ে চলে আসবে। তাহলে এগুলো হচ্ছে কিছু শর্ট মনে রাখার জন্য, ঠিক আছে। এফ অফ ওয়াটার সমান কি বলবো না, দেখো ওপরে কি লেন্সের প্রতিসারাঙ্ক সেটা কত 3/2 আর নিচে হচ্ছে কি জলের প্রতিসারাঙ্ক মাধ্যমের কত হচ্ছে 4/3, উল্টে গেলে কত হবে 3/4 -1, এটা সমান হবে কত 1/20 প্লাস 1/30, এটা তো একই থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসছে দেখো 1/F অফ ওয়াটার সমান আসছে, এটা হচ্ছে 9 - 8/8, ঠিক আছে।
আর এটা হচ্ছে কত ইন্টু 5/60। আরে সেম সেম থাকবে না এখানে যেটা হলো। তো এখানে কত হচ্ছে দেখো 1/f অফ ওয়াটার সমান 1/8 ইন্টু 5/60। এটা তুমি করতে পারো 5 1 5 5 12 12 5 60। তাহলে দেখো এফ অফ ওয়াটার কী হবে 1/f অফ ওয়াটার সমান 1/8 ইন্টু 12। তাহলে উল্টে গেলে কত হবে 8 ইন্টু 12 মানে 12 8 96। দেখো এটাই বলছিলাম কি না যে কোনো লেন্সের শুধু জলের সাপেক্ষে বলছি কিন্তু সবসময় মুখস্থ বিদ্যা লাগালে হবে না। তো যদি কোনো লেন্সের বায়ুতে প্রতিসরাঙ্ক 24 সেন্টিমিটার হয় তাহলে এটা তুমি ধরে চলো যে জলে 4 গুণ বেড়ে যায়। বোঝা গেল? জলে 4 গুণ বেড়ে যায় মানে হবে 96 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি প্রবলেম হবে না, বোঝা গেছে এটা? ঠিক আছে, চলো এরপরে 12 দাগে একটা কোশ্চেন দিয়েছে। দেখো প্রিজম থেকে দিয়েছে, খুবই ভালো কোশ্চেন। ওটাও নিউমেরিক্যাল আছে প্রচুর, তবে নিউমেরিক্যাল সলভ যত করবে ততই ভালো লাগবে। ঠিক আছে, কারণ নিউমেরিক্যাল যখন সলভ করতে পারবে তোমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে, যে কোনো নিউমেরিক্যাল প্রথম তুমি ট্রাই করবে করার জন্য, যে হ্যাঁ হয়ে যাবে, ফর্মুলা দিয়ে একবার চেষ্টা করে দেখি, হয়ে যাবে। তারপরে না হোক না, কিন্তু এই কনফিডেন্সটা আসবে যত তুমি প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, তো চলো, বায়ুতে অবস্থিত একটি সমবাহু কাঁচ প্রিজমের প্রতিসরাঙ্ক 1.6। দেখো একটা প্রিজম বলেছে, এটা একটা প্রিজম। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই, এটা একটা প্রিজম বেঁকে গেল। ঠিক আছে, এর প্রতিসরাঙ্ক এই মিউ অফ প্রিজম দেওয়া আছে কত 1.6 মানে প্রতিসরাঙ্ক। আচ্ছা, প্রিজমের প্রতিসারক কোণ কত? এ ধরে নিচ্ছি। কি বলেছে, এত প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে রাখলে, মানে এই প্রিজমটা কিন্তু বায়ুতে রাখা নেই, একে অন্য কোনো একটা প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে রেখেছে, এর মধ্যে ঢুকিয়ে রেখেছে। এই মাধ্যমটার প্রতিসরাঙ্ক, এটা প্রিজমের প্রতিসরাঙ্ক, ভেতরে লিখো মিউ অফ প্রিজম হচ্ছে 1.6। ঠিক আছে, আর এটা কত হচ্ছে না মিউ অফ মিডিয়াম দেওয়া আছে, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে 4√2/5। তাহলে কোশ্চেন করেছে যে ন্যূনতম চ্যুতিকোণের মান নির্ণয় করো, প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ। আচ্ছা, ন্যূনতম চ্যুতিকোণের প্রিজম কোণের একটা ফর্মুলা ছিল, মনে করো মিউ অফ প্রিজম সমান সাইন অফ ডেল্টা মিনিমাম মানে কি ছিল, এটাই হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ, প্লাস a ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন অফ a/2। আশা করি অনেকের এই ফর্মুলাটা দেখে মনে পড়ে যাচ্ছে। কিন্তু দেখো এটা ছিল, এই যে মিউ অফ প্রিজমটা এটা কার সাপেক্ষে ছিল, বায়ু মাধ্যমের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এয়ার। বাট এখানে কি উইথ রেসপেক্ট টু এয়ার হবে? এখানে দেখো প্রিজমের চারিদিকে যে মাধ্যমটা আছে সেটা অন্য কোনো মাধ্যম, যার প্রতিসরাঙ্ক 1 তো নয়, এটা তাহলে বায়ু তো নয়, তাহলে এটা নিশ্চয়ই অন্য কোনো মাধ্যম। তাহলে এখানে উইথ রেসপেক্ট টু কী হয়ে যাবে, মিডিয়াম, অন্য কোনো মাধ্যমের সাপেক্ষে তার প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এবারে একটা কথা তোমাকে বলে দিয়েছে যে এই প্রিজমটা কেমন, সমবাহু। এই কথাটা বলে দেওয়ার মাঝখানে আমাকে কিছু ইনফরমেশান দিয়েছে, যেমন কি একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত হয় 60 ডিগ্রি। তার মানে এখানে আমাকে বলে দিয়েছে ইনডাইরেক্টলি যে প্রিজম কোণের মান হবে কত 60 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখানে ন্যূনতম চ্যুতিকোণের মান কত নির্ণয় করতে হবে। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, যার সাপেক্ষে বলবো তাকে নিচে রাখবো আর প্রিজমের প্রতিসরাঙ্ক উপরে থাকবে। তাহলে মিউ পি বাই মিউ অফ মিডিয়াম এটা সমান হবে সাইন অফ ডেল্টা মিনিমাম প্লাস 60, এর মান কত 60 তো, ডিভাইডেড বাই 2
নিচে হচ্ছে সাইন অফ a/2, এ মানে কত 60/2 হয়েছে। আচ্ছা মিউ অফ প্রিজম কত দিয়েছে দেখো 1.6, বা 1.6কে আমি এভাবে লিখছি 16/10। প্রবলেম আছে? কিছু প্রবলেম নেই। আর নিচে আছে দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক কত 4√2/5, তার মানে নিচে আসবে কত 4√2 আর ওপরে যাবে কত 5। এটা সমান হচ্ছে দেখো এখানে সাইন 60/2 মানে সাইন 30, সাইন 30 কত হয় হাফ, হাফ ওপরে গেলে থাকবে 2 সাইন অফ ডেল্টা মিনিমাম প্লাস 60/2। সবাই বুঝতে পারছো নিশ্চয়ই এতদূর? তাহলে এখানে কাটাকাটি একটু করে দাও, 5 2 10, ঠিক আছে, 2 8 16, 4 2 8, এখানে 2 এদিকে 2 কেটে গেল, তো আলটিমেট থাকলো কি দেখো এখানে √2 আছে, তাহলে 1/√2 সমান হচ্ছে সাইন অফ ডেল্টা মিন প্লাস 60/2। ঠিক আছে, এবার দেখো 1/√2 সাইন কতর মান হয়? স্যার জানি না। আরে মহাপাপ, কত হবে সাইন 45 ডিগ্রি। কত হবে সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে সাইন অফ, ঠিক আছে, ডেল্টা মিনিমাম প্লাস 60/2। দেখো দুদিকে সাইন উঠে যাবে, ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি যে 45 ডিগ্রি সমান হচ্ছে ডেল্টা মিনিমাম প্লাস 60/2। আচ্ছা এখান থেকে এদিকে করছি আমি, ওটা নিচের দিকে না করে, দেখতে অসুবিধা হবে সবার। তো ডেল্টা মিনিমাম এখান থেকে এখানে করছি, ঠিক আছে, এখান থেকে এখানে করে নেবে। ডেল্টা মিনিমাম প্লাস 60 সমান হচ্ছে 45 আর 2 গুণ হলে কত হবে 90, বা এখান থেকে ডেল্টা মিনিমাম, এটাই তো জানতে চেয়েছিল যে প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণ কত বা মিনিমাম ডিভিয়েশন অ্যাঙ্গেল। তো ডেল্টা মিনিমাম সমান হচ্ছে 90 - 60 সমান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এটা হবে অ্যান্সার। কে না বুঝতে পারলে বলো, ঠিক আছে, 30 ডিগ্রি। ঠিক আছে, খুবই ভালো কোশ্চেন ছিল, কারণ গতানুগতিক ফর্মুলা মুখস্থ করে এটা কিন্তু হতো না। কারণ এখানে দেখো আমরা সবসময় মিউ অফ প্রিজম যে ইউজ করি সেটা বায়ু মাধ্যমের সাপেক্ষে, কিন্তু এখানে কোথায় দিয়েছে, এখানে অন্য কোনো মাধ্যমে এই প্রিজমটাকে ডোবানো আছে। তার মানে কি ওই মাধ্যমের সাপেক্ষে প্রিজমের প্রতিসরাঙ্ক বার করতে হবে, ঠিক আছে। এটাকে কী বলা হয় যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কোনো মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক। সাধারণত আমরা বায়ু মাধ্যমের সাপেক্ষে বার করি, বাট এখানে বায়ু মাধ্যমের সাপেক্ষে বার করলে হবে না। আশা করি বোঝা গেছে এখানে, ঠিক আছে। চলো এরপরে যেটা আমরা করব, এখানে যে অণুবীক্ষণ যন্ত্র, নর গেট, এগুলো তো তোমরা করতে পারবে। দেখো এখানে লাস্ট কোশ্চেন যেটা গ্রুপ সির যেগুলো নিউমেরিক্যালের লাস্ট কোশ্চেন হচ্ছে 16 দাগের অথবা, ঠিক আছে, 16 দাগের অথবা, এইটা হচ্ছে গ্রুপ সির লাস্ট কোশ্চেন। তো আশা করছি আর একটা ভিডিওতে আমরা এই পেজটা পুরো শেষ করে নেব, ঠিক আছে। সম্পূর্ণ আলোচনা করে, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে আমি প্রত্যেকটা ম্যাথ তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে। একটু টাইম লাগছে, কিন্তু বুঝে বুঝে করো জিনিসগুলো। আমি এমসিকিউগুলোও তোমাদেরকে কোনো প্রমাণ ধরে ধরে বোঝাচ্ছি। এমসিকিউও এমন নয়, দেখো ফিজিক্সের এমসিকিউ এমন নয় যে তুমি দেখে অ্যান্সার বলে দেবে, সেখানেও তোমাকে কি ডিরাইভ করতে হবে। তো বুঝে করো জিনিসটা। সব সময় একটা জিনিস জানবে, ফিজিক্সের দরকার ফিজিক্সের প্রতি একটু ভালোবাসা, আর না ওই ফিজিক্সের প্রতি ভালোবাসা, ঠিক আছে, ফিজিক্সের প্রতি একটু ভালোবাসা দরকার, আর একটু কনসেপ্টের প্রতি একটা ইচ্ছা দরকার, ঠিক আছে। ওপর থেকে মুখস্থ করে তো হবে না, বুঝতে পারলে? তো চলো 16 দাগের অথবা লাস্ট কোশ্চেন।
কি আছে দেখো, একটি এনপিএন ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ 10 মিলি অ্যাম্পিয়ার। সংগ্রাহক প্রবাহ মানে কালেক্টর কারেন্ট। কালেক্টর কারেন্টকে আমরা কি দ্বারা ডিনোট করি? আইসি দ্বারা। আইসি বলেছে 10 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? এইটুকু সবাই বুঝতে পারছো। নিশ্চিত ইলেকট্রনের যদি 90% সংগ্রাহকে পৌঁছায়, আচ্ছা ইলেকট্রন কোথা থেকে নিঃসৃত হয় ট্রানজিস্টরের ক্ষেত্রে? নিঃসারক থেকে, মানে ইমিটার থেকে। তাহলে ইলেকট্রন নিঃসারক থেকে যতগুলো ইলেকট্রন নির্গত হচ্ছে তার 90% কোথায় যাচ্ছে? সংগ্রাহকে, মানে কালেক্টরে যাচ্ছে। তার মানে উল্টে এটাই বলা আছে যে ইমিটার কারেন্টের 90% হলো কালেক্টর কারেন্ট। বোঝা গেল না? বোঝাতে পারলাম না? দেখো বলেছে কি, ম্যাথটা দেখো, নিশ্চিত ইলেকট্রন, নিশ্চিত কোথা থেকে হবে? নিশ্চিত কোথা থেকে হবে না? ইমিটার থেকে, বা কি নিঃসারক থেকে। নিশ্চিত ইলেকট্রনের যদি 90%, নিশ্চিত ইলেকট্রন মানে ধরো ইলেকট্রন নির্গত হচ্ছে, যাচ্ছে, তার মানে তো কারেন্ট তৈরি হচ্ছে। তো ইমিটার থেকে ইলেকট্রন নিঃসৃত হলে ইমিটার কারেন্ট তৈরি হয়। তার মানে ইমিটার কারেন্টের 90%, কি বলেছে? ইমিটার কারেন্টের 90% কোথায় যায়? কালেক্টরে। তার মানে এটা তোমাকে ঘুরে ফিরে এটাই বলা আছে যে আই ইমিটার ইন্টু 90%, ইমিটার কারেন্টের 90% এটা কোথায় যাচ্ছে? এটাই সমান হচ্ছে কালেক্টর কারেন্ট, কালেক্টরে যাচ্ছে। আচ্ছা এখান থেকে আমি দেখি ইমিটার কারেন্ট বার করতে পারি কি না। আই ইমিটার ইন্টু 9/10 সমান, আইসি তো দেওয়া আছে আমাকে, কত? 10। তাহলে 10, তাহলে এখান থেকে ইমিটার কারেন্ট আমি পেয়ে গেলাম কত না 10/100/9 মিলি অ্যাম্পিয়ার। না বোঝা গেল না? বলো কেন মিলি অ্যাম্পিয়ার করলাম? কারণ এখানে আইসিকে মিলি অ্যাম্পিয়ারে দেওয়া ছিল, মিলি অ্যাম্পিয়ারে দেওয়া ছিল। তাহলে এটা কি পেয়ে গেলাম? দেখো তোমাকে প্রথম কোশ্চেন কি চেয়েছিল? দেখো নিঃসারক প্রবাহ, নিঃসারক প্রবাহ প্রথম কোশ্চেন চেয়েছিল, এটা আমি অ্যান্সার পেয়ে গেছি। এটাই তো নিঃসারক প্রবাহ, আইই। এরপরে কি চেয়েছে তোমাকে? ভূমি প্রবাহ। দেখো ভূমি প্রবাহ বার করা খুবই সোজা, কারণ আমরা ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা তো জানি যে ইমিটার কারেন্ট এটা সমান হয় বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, মানে ভূমি প্রবাহ এবং কি সংগ্রাহক প্রবাহ দুটোর যোগফল হয় ইমিটার। দেখো আমরা ইমিটার কারেন্ট জানি, আমরা কালেক্টর কারেন্ট জানি, তাহলে এখান থেকে বেস কারেন্ট বেরাবে না? তো আই বি সমান হচ্ছে আইই মাইনাস আইসি। তাহলে আইয়ের মান কত দেখো? 100/9 মাইনাস হচ্ছে 10। তাহলে কত আসছে দেখো না, 100 মাইনাস 90/9 সমান হচ্ছে কত? 10/9 এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইবির মান কত পেলাম? তাহলে বেস কারেন্ট পেলাম 10/9 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এতদূর পর্যন্ত। তাহলে ইমিটার কালেক্টর কারেন্ট পেয়ে গেছি, ইমিটার কারেন্ট পেয়ে গেছি, আর হচ্ছে বেস কারেন্টও পেয়ে গেলাম। এবার কি চেয়েছে? বিবর্ধন গুণাঙ্ক নির্ণয় করো। আচ্ছা এটা কি ধরনের ট্রানজিস্টর বলেছে? এনপিএনের ট্রানজিস্টরের সাধারণত দেখো আমরা দু ধরনের ট্রানজিস্টর জানি, একটা কি পিএনপি ট্রানজিস্টর, আর একটা কি হয় এনপিএন ট্রানজিস্টর। এদের দুজনের মধ্যে বেশি করে ব্যবহার করা হয় কাকে? এনপিএন ট্রানজিস্টরকে। কারণ কি না, এনপিএন ট্রানজিস্টরে মুখ্য আধান বাহক হিসাবে কে কাজ করে? ইলেকট্রন। এবং ইলেকট্রনের সচলতা বেশি হয় কার তুলনায়? হোলের থেকে। তার জন্য কি না এনপিএন ট্রানজিস্টরকে বেশি ব্যবহার করা হয় তুলনায় পিএনপি। কিন্তু এনপিএন ট্রানজিস্টরেরও তিনটে সার্কিট আছে, একটা কমন ইমিটার, একটা হচ্ছে কমন বেস, আর একটা হচ্ছে কমন কালেক্টর। তো এই তিনটে সার্কিটের মধ্যে সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে কমন ইমিটার। তার কারণ কি না, কমন ইমিটার ট্রানজিস্টরে কী হয়? প্রবাহ বিবর্ধক মানে কারেন্টকে অ্যাম্প্লিফাই করার মান বেশি হয়,
যেটার মান হচ্ছে বিটা। বিটা সবসময় কি হয়, বেশি হয়। তাহলে কমন ইমিটার মানে আমি বলেছি যেটা কমন হবে সেই কারেন্টটা বাদ হবে। তাহলে আউটপুট কারেন্ট কি হয়, কমন ইমিটারে আউটপুট কারেন্ট হচ্ছে আইসি, ইনপুট কারেন্ট হয়ে যাবে কি আইবি, কারণ আই তো বাদ চলে যাবে কারণ কমন ইমিটারের ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে প্রবাহ বিবর্ধককে আমরা কি বলি, বিটা। বিটা সমান হচ্ছে আইসি বাই আইই, হয়েছে। দেখো আইসি আমি জানি, আইসি কত দেওয়া আছে 10, আর আইই কত দেওয়া আছে, দেখো আইই বেরিয়েছে কত 100 ইন্টু 9, উল্টে যাবে। তাহলে 10 10 90 কত এলো, সরি মিস্টেক হয়েছে। কমন ইমিটারের ক্ষেত্রে, কমন ইমিটারের ক্ষেত্রে এটা কি হচ্ছে, কমন ইমিটার মানে ইমিটার কারেন্ট তো থাকবেই না, ঠিক আছে। মিস্টেক হয়ে গেছে, কমন ইমিটারে তো ইমিটার কারেন্ট থাকবে না, তাহলে আইসি বাই আই বি। তাহলে আইসি কত হবে, দেখো আইসি দেওয়া আছে 10 মিলি অ্যাম্পিয়ার, আর আইবি কত বেরিয়েছে দেখো 10/9, তাহলে 10 ইন্টু 9, দেখো 10 10 কেটে গেল। তাহলে প্রবাহ বিবর্ধকের মান কত এলো, বা বিটার মান এলো কত 9, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বিটার মান কত এলো 9, ঠিক আছে। তো এই ছিল তোমাদের গ্রুপ সির টোটাল যে নিউমেরিক্যাল পার্টগুলো আছে। বাকি যেগুলো তোমাদের একটু থিওরিটিক্যাল, এই যে নর গেট কি, এই গেটের সত্য সারণী বা ট্রুথ টেবিল, এগুলো তোমরা বইতেও দেখতে পাবে, ঠিক আছে। তার সঙ্গে আমি নিউমেরিক্যালও করিয়েছি কিছু, তোমাদের এখানে প্রমাণও আমি, যেরকম তোমাদের এখানে বিভব নির্ণয় করার সেইটা প্রমাণ ছিল, তারপরে r=r, এই যে আগে গ্রুপ বিতে করালাম, তো এগুলো কিছু প্রমাণ ছিল, সেগুলোও আমি করিয়ে দিচ্ছি। তারপরেও যদি আমি টাইম পাই তাহলে তোমাদের জন্য প্রমাণগুলোও আমি করে দেখাবো, ঠিক আছে। তো তোমরা পড়াশোনা করতে থাকো, আর এই সময়টা ভালো করে একদম মন দিয়ে সব কিছু ফলো করো, এবং যে যেখানেই পড়ো না কেন, ঠিক আছে, নিজের পড়াশোনাটাকে এই সময় একটু ফেভার করো, ঠিক আছে। প্র্যাকটিস করো, 14-15টা পেজ অন্তত করে আসো, নাম্বার তোমাদের ভালোই আসবে, কনফিডেন্স অন্তত এসে যাবে, আমি বলছি তোমাদের ভালোই হবে, ঠিক আছে। তো আমি আমার তরফ থেকে যতটুকু পারবো আমি তোমাদের দিচ্ছি। বাকি তোমরা যে যেখানে পড়ছো, যে স্যারের কাছে পড়ছো, যে কোচিংয়ে পড়ছো, সেখান থেকে তোমরা কমপ্লিট করার চেষ্টা করো, ঠিক আছে। তো আজকের জন্য এখানেই শেষ করছি, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।